This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। রাত 10:30 মানে নিউজ টপ 9। নিউজ টপ 9-এ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাদের সামনে আমরা অবশ্যই তুলে ধরবো। সেই প্রত্যেকটা খবর আপনাদের বিস্তারিতভাবে জানাবো, কিন্তু সবার আগে এই মুহূর্তের দুটো বড় খবর, আমরা বলি বিগ ব্রেকিং। এই মুহূর্তের দুটো বিগ ব্রেকিং কি আমি জানবো, আপনাদের জানাবো। আমি পিসিআরকে বলবো বিগ ওয়ালে প্লে করতে এই মুহূর্তের সব থেকে বড় দুটো খবর। দুর্নীতি ইস্যুতে কড়া অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী। কি বলেছেন তিনি? দুর্নীতি ইস্যুতে তার অবস্থান, পুলিশ প্রশাসনকে কড়া ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্নীতির কথা জানলে যেন কড়া ব্যবস্থা নেয় পুলিশ, মুখ্যমন্ত্রীর নির্দেশ। রাজ্য পুলিশের ডিজিকে এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এখনো পর্যন্ত সূত্র মারফত আমরা এইটুকুই জানতে পারছি। দুর্নীতি ইস্যুতে কড়া অবস্থান মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের দ্বিতীয় বিগ ব্রেকিং কি আপনাদের দেখাবো। রাজ্য সরকারি কর্মচারীদের কড়া হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। কি বলেছেন তিনি? কোন রকম গাফিলতি বরদাস্ত নয়, সরকারি কর্মচারীরা অসহযোগিতা করলে বরখাস্ত করা হবে, নিদান এমনটাই। কাজে গাফিলতি করলে রিভিউয়ের নির্দেশ দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গাফিলতির প্রমাণ হলে বরখাস্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর। ফলে কোনো রকমভাবে দুর্নীতি শুধু নয়, কোনো রকমভাবে কাজে গাফিলতি, গড়িমসি বরদাস্ত করবেন না স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ এমনটাই নির্দেশ তার তরফ থেকে গিয়েছে। এই মুহূর্তের এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আমরা যাকে বলি, সেই বিগ ব্রেকিং। প্রথম বিগ ব্রেকিং এবার আমি বিস্তারিতভাবে আপনাদের বলবো। দুর্নীতি ইস্যুতে জেরবার রাজ্য সরকারের কথা বলার অপেক্ষা রাখে না। এই দুর্নীতি ইস্যুতে কড়া অবস্থান মুখ্যমন্ত্রী, যেরকমটা আপনাদের বলছিলাম। পুলিশ প্রশাসনকে কড়া ব্যবস্থা নিতে নির্দেশ। কি নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী আমি সরাসরি জানবো। আমার সহকর্মী দীক্ষা ভুইয়া আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে। দীক্ষা, এক্স্যাক্টলি কি নোটিশ, কি নির্দেশ গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, সূত্র মারফত আর কি জানা যাচ্ছে? দেখো, একটা নির্দেশ গেছে ডিজি রাজীব কুমারের কাছে। আজকে মুখ্যমন্ত্রী একটি বৈঠক করেন, মুখ্য সচিব এবং সমস্ত এসপি, ডিজি এবং সেখানে সারাদিন ছিলেন এবং জেলা শাসকরাও ছিলেন। সেটি একটি জনসংযোগ যেটা গতকাল ঘোষণা করেছিলেন তারই লঞ্চের জন্য তিনি একটি বৈঠক করেছিলেন এবং দুয়ারে সরকার রিভিউ মিটিং। কিন্তু সেখানে দাঁড়িয়ে তিনি যেটা বলেছেন যে বিভিন্ন জায়গায় যে দুর্নীতি হচ্ছে, পঞ্চায়েত স্তর থেকে শুরু করে বিভিন্ন যে দুর্নীতি হচ্ছে, সেখানে বারবার সব বিরোধীরা সরকারকে আক্রমণ করছে, মুখ্যমন্ত্রীর নাম করে আক্রমণ করছে এবং সেখানে পুরো সরকারটাকে চোর অপবাদ দিচ্ছে বিরোধীরা। তাই তিনি এই অপবাদ বরদাস্ত করবেন না। ডিজি রাজীব কুমারকে তিনি একদম নাম করে বলেছেন যে ডিজি যেন নিজে এই ব্যাপারটা দেখেন এবং সমস্ত এসপিদের নির্দেশ দেন জেলায় কোনো রকম দুর্নীতির খবর পেলে কড়া ব্যবস্থা নিতে হবে। এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ দীক্ষা। যে কোনো রকম দুর্নীতি, সেই দুর্নীতি দমনে, দুর্নীতি ইস্যুতে এবার কড়া অবস্থান মুখ্যমন্ত্রীর। পুলিশ প্রশাসনকে কড়া ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্নীতির কথা জানলে যেন কড়া ব্যবস্থা নেয় পুলিশ। রাজ্য পুলিশের ডিজিকে এমনই নির্দেশ মুখ্যমন্ত্রীর, সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। অন্যদিকে শুধু দুর্নীতি নয়, কর্মসংস্কৃতি নিয়েও বেশ কিছুবার প্রশ্ন ওঠে। সেই কর্মসংস্কৃতি নিয়েও কড়া অবস্থান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সরকারি কর্মচারীদের কাজে গাফিলতি বা অসহযোগিতা বরদাস্ত করা হবে না। কাজে গাফিলতি করলে রিভিউয়ের নির্দেশ মমতার। গাফিলতি প্রমাণ হলে বরখাস্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর। জনসংযোগ কর্মসূচি শুরুর আগে মুখ্য সচিব, জেলা শাসকদের সঙ্গে বৈঠকে এই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী, এমনটাই প্রশাসন সূত্রে খবর। যদিও কেন্দ্রীয় আইন খতিয়ে দেখে নিতে বলেছেন দপ্তরের আধিকারিকদের। আমরা খুশি যে রাজ্যের প্রশাসনিক প্রধান যেভাবে ভয় পেয়ে এই ধরনের ভুলভাল আইনের কথা উনি হাতিয়ার হিসেবে ব্যবহার করার কথা বলছেন। আমরা খুশি যে এই ভয়টা উনি পেয়েছেন। আসুন 19 তারিখে বসা হোক, বসে পড়ে আলোচনা করলে এমন কোনো সমস্যা নেই যেটার সমাধান হয় না। ওনার মতো এই ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা জয়ললিতাও করেছিলেন 2004 সালে। প্রত্যেকের চাকরি ফেরত দিয়ে সমস্ত ক্ষতিপূরণ পর্যন্ত দিতে হয়েছিল। উনি যেন সেই ইতিহাসটা মনে রাখেন। সারা ভারতবর্ষের অন্যান্য সরকারি কর্মচারীরা ডিএ পাবেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ঠিকঠাক ডিএ পাবেন, আর রাজ্যে এদের সঙ্গে প্রতারণা করা হবে। বিভিন্ন জায়গায় মামলায় হেরে গিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছে কালোহরণ করা হবে। কতদিন চলতে পারে? এখন আন্দোলন করাকে তো আর অসহযোগিতা বলা যায় না। এ ধরনের হুলিয়া জারি করে আর যাই হোক কোনো প্রশাসন চালানো যায় না। আইন আছে তো, প্রত্যেকের তো রাইট আছে। মুখ্যমন্ত্রী স্বৈরাচারীর মতো কথা বললে হবে না।
প্রত্যেকের রাইট আছে, তার নিয়ম কানুন আছে, তার শোকজ, তার পদ্ধতি, সাসপেনশন ইত্যাদি অনেক কিছু পদ্ধতি আছে। উনি এসব না করে এর আগে বলেছিলেন যারা ধর্মঘট করবে তাদের সব খারিজ করে দেবো, বাতিল করে দেবো। বরখাস্ত করতে হবে মুখ্যমন্ত্রী এবং তার বাহিনীকে। মাস গেলে 1 তারিখে মাইনেটা নেবে, এদিকে দিনের পর দিন চাকরি করবে না, আন্দোলনের নামে রাস্তায় বসে থেকে পাবলিকের প্রতি যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার জায়গা থেকে তারা সরে আসবে, এটা দিনের পর দিন করা যায় না। আর এই বাংলা 34 বছরের কর্মনাশা বাংলা দেখেছে। সুতরাং যে সমস্ত সরকারি কর্মচারীরা তাদের দায়িত্ব পালন না করে দিনের পর দিন এই ধরনের কাজ করছে, তাদের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নেওয়ার ডাক মুখ্যমন্ত্রী দিয়েছেন সেটা সময়োপযোগী এবং যথার্থ। স্বাস্থ্যসাথী কার্ড নিচ্ছে না বেসরকারি হাসপাতাল, এই মুশকিল আসানে এবার বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। বেসরকারি হাসপাতালগুলিতে নতুন ফ্লোর তৈরির অনুমতি নিতে গেলে এবার পুরসভার নতুন সিদ্ধান্ত মানতে হবে। নতুন ফ্লোর তৈরি করলে সেখানে একটা স্বাস্থ্যসাথী ব্লক বাধ্যতামূলকভাবে রাখতে হবে। কোনো স্বাস্থ্যসাথী কার্ড থাকা রোগীকে ফেরানো যাবে না, আবারও এই নির্দেশ দেওয়া হয়েছে। আমার সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোনে। সায়ন্ত, এক্স্যাক্টলি কি নির্দেশ দেওয়া হয়েছে সেটা আমি জানতে চাইবো, এবং এই ব্যবস্থার বাস্তবায়নের জন্য কি কি পদক্ষেপ করা হবে? একদমই, দেখো, কলকাতা পুরসভা যে মেয়র পরিষদের বৈঠক ছিল, সেই মেয়র পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে শহরের যে বিভিন্ন বেসরকারি হাসপাতাল রয়েছে সেখানে নতুন ফ্লোর বা তল যখনই তারা তৈরি করার জন্য অনুমতি দিতে হবে, তখনই তাদেরকে এই শর্ত বলে দেওয়া থাকবে যে একটি স্বাস্থ্যসাথী ব্লক বাধ্যতামূলকভাবে তৈরি রাখতে হবে, যেখানে স্বাস্থ্যসাথীর কার্ড থাকা পেশেন্টরা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পাবে। একই সঙ্গে কলকাতা পুরসভার মেয়র কাউকে রেকমেন্ড করে দেয় মাসে 10 জন করে, তাহলে তাদের যদি কোনো ওপেন হার্ট সার্জারি বা হার্টের কোনো সার্জারি থাকে মাত্র 1 লাখ টাকায় তারা সেই চিকিৎসা করতে পারবে। একই সঙ্গে ক্যান্সার আক্রান্ত পেশেন্টরাও বিনামূল্যে চিকিৎসা করতে পারবে, যদিও সেটা মেয়রের রেকমেন্ডেশন 10 জন। অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড থাকা অবস্থায় যে পেশেন্টরা যাবে তাদেরকে যেমন ফেরানো যাবে না, তাদেরকে ফ্রিতে চিকিৎসা করতে হবে। যদি তারা সেই কাজটা না করে সে হাসপাতাল কর্তৃপক্ষ, তাহলে তাদেরকে নতুন করে ফ্লোরের আর কোনো অনুমতি দেওয়া হবে না। অর্থাৎ বিল্ডিং প্ল্যান রেগুলেশন এবং সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কড়া নির্দেশ জারি করেছে কলকাতা পুরসভা, যা মেয়র পুরসভার অধিবেশনে পাশ হবে এবং বিল্ডিং অ্যামেন্ডমেন্ট রুলে সেটা আসার পরই বেসরকারি হাসপাতালগুলোকে নোটিশ পাঠিয়ে দেওয়া হবে বলে মেয়র জানিয়েছেন। শুভজিৎ, ধন্যবাদ শান্ত। ওয়ার্ড করে তাহলে আমরা বিল্ডিং রুলসকে একটু অ্যামেন্ড করে একটা ফ্লোর তাদের এক্সট্রা দেবো। সেটা অলরেডি অনেকগুলো হসপিটালকে দেওয়া হয়েছে আর অনেকগুলো হসপিটালকে দেওয়া হবে। সেটা ডিপার্টমেন্টে গেছে বিল্ডিংগুলোটা অ্যামেন্ড হতে, যে একটা করে ফ্লোর, তাতে 10টা আমার ক্যালকাটা কর্পোরেশনে বিনামূল্যে, আগে করতো বেড, এখন বলছি যে বিনামূল্যে 10টা বছরে বিনামূল্যে, মানে সব চিকিৎসা শুদ্ধ, আর ওটা স্পেসিফাইড শুধু স্বাস্থ্যসাথীর ওয়ার্ড, ক্যালকাটা কর্পোরেশন বা এমপ্লয়ি। একা সিবিআই নয়, সন্দেশখালী কাণ্ডের তদন্তে পুলিশও। শুধু রাজ্য পুলিশে ভরসা রাখতে পারল না আদালত। 2 সদস্যের সিট গঠনের নির্দেশ কলকাতা হাইকোর্টের। সিটের মাথায় থাকবেন সিবিআই এবং রাজ্য পুলিশের একজন করে এসপি পদমর্যাদার আধিকারিক। সিটে থাকবেন ইসলামপুর পুলিশ জেলার এসপি জশপ্রীত সিং। তবে ওই বিশেষ তদন্তকারী দলে বসিরহাট পুলিশ জেলার ন্যাজার থানার কোনো পুলিশ আধিকারিক বা কর্মী থাকতে পারবেন না। বুধবার এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। তিনি জানান, এই পুরো তদন্তের উপর নজরদারি করবে আদালত। হাইকোর্টের নির্দেশ ছাড়া চূড়ান্ত রিপোর্ট দেওয়া যাবে না। 12ই ফেব্রুয়ারি পরবর্তী শুনানি। ওই দিন তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে হবে সিটকে। শাহজাহানের দৃশ্যমানতা তো এই কদিনের মধ্যে সরবেরিয়ায় ছিল, ধামাখালিতে ছিল, কোড়াকাটিতে ছিল, বেড়মজুরে ছিল, তারপরেও শাহজাহানকে গ্রেপ্তার করা হলো না। পুলিশের বদান্যতায়, পুলিশের আতিথেয়তায় শাহজাহান ঘুরে বেড়াচ্ছে। তো সেই পুলিশ এখানে সহযোগিতা করবে আশা করাটা কি ব্যাপার আমরা বুঝতে পারছি না। তবে হ্যাঁ, রাজ্য সরকার যখন মনে করবে তখনই শাহজাহানকে দেখা যাবে। আদালত এটাকে স্বীকার করেছে যে অন্যায়টা হয়েছে এবং রাজ্য পুলিশের প্রতি অনাস্থা জানিয়েছে, পুলিশ মন্ত্রীর প্রতি অনাস্থা জানিয়েছে, রাজ্য সরকার কিভাবে চলছে তার দিকে দিক নির্দেশ করেছে। এই জন্যই তো এসআইটি করা হয়েছে। আনিস খানের হত্যার বিরুদ্ধে মমতা ব্যানার্জি যেটা এসআইটি তৈরি করেছিলেন, আর কালা ধানের বিরুদ্ধে অরুণ জেটলি এবং নরেন্দ্র মোদী একটা এসআইটি তৈরি করেছিলেন। ওইগুলো যাতে শুধু লোক দেখানো না হয়, এটাই আশা করব। আমাদের তরফ থেকে আমরা যেটা বলছিলাম, যে যুক্তিটা দিচ্ছিলাম, সেটাই কিন্তু আদালতে মান্যতা পেয়েছে, যে
আপনারা মনে করতে পারেন, আদালত যদি মনে করে থাকে এই করবেন, কিন্তু রাজ্য সরকারকে রেখে, কারণ রাজ্য পুলিশ প্রশাসন যা করার, যেভাবে করার সমস্তটাই কিন্তু তারা তাদের কর্তব্য যথাযথভাবে পালন করছেন। কালীঘাটে বিকল্প জায়গায় রাম পুজোর অনুমতি হাইকোর্টের। দেশপ্রাণ শাসমল পার্কে পুজো করতে হবে, নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের। আগে নেপাল ভট্টাচার্য লেনে কালীঘাট ৬৬ পল্লীর কাছে এই পুজোর আয়োজন করা হয়েছিল। সেদিন অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের লাইভ কাভারেজ দেখানোর পরিকল্পনাও ছিল উদ্যোক্তাদের, কিন্তু ওই জায়গায় রাস্তা আটকে পুজো হলে সমস্যা হবে, আর এই যুক্তিতে আপত্তি করে রাজ্য। তারপর দেশপ্রাণ শাসমল পার্কে পুজো করার অনুমতি দেয় রাজ্য। বলা হয় বিকেল ৪টের মধ্যে পুজো শেষ করতে হবে। এ বিষয়ে আপত্তি জানায় সংগঠন। বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়ে দেন সন্ধ্যে ৬টা পর্যন্ত পার্কের একাংশে এই অনুষ্ঠান করা যাবে। আজকে আদেশ পেয়েছি আমরা, পুজো ওখানেই হচ্ছে এবং কোর্ট যা নির্দেশ দিয়েছে সেটা মেনেই হবে। কিন্তু একটা কথা প্রশ্ন থেকেই যাচ্ছে, বারবার পুজোর অনুমতি চেয়ে আমাদেরকে কোর্টে কেন আসতে হবে? আদালতের এই নির্দেশে সবাই আনন্দিত এবং উচ্ছ্বাসিত, এই রায়কে আমরা সম্মান করছি। ভাঙড়ে এবার বোমা বিতর্ক। বুধবার কাশীপুর থানার পানাপুকুরে বম ডিসপোজাল টিম ছাড়াই বোমা উদ্ধার পুলিশের। খালি হাতে বোমা উদ্ধার কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের কাশীপুর থানার পুলিশের। ভালো করে ছবি নেই, মরলে টাকা পাবো, কর্মরত সাংবাদিককে বলতে শোনা যায় পুলিশ কর্মীদের। সোজা কথায় এদিন যেন স্বতঃস্ফূর্তভাবে বোমাগুলি দেখানোর বাড়তি তাগিদ ছিল পুলিশের। তার ভূমিকাতেও উঠছে প্রশ্ন। বীরভূমের নানুরে ঠিক একইভাবে বোমা উদ্ধার করতে গিয়ে বিস্ফোরণ ঘটেছিল, যাতে মৃত্যু হয়েছিল নাওনেয়াল মির্জা নামে এক পুলিশ কর্মীর। তবে এদিন বোমা উদ্ধারে পুলিশের স্বতঃস্ফূর্ততা থাকলেও এ মাসের ১১ই জানুয়ারি পুলিশের ভূমিকা ছিল সম্পূর্ণ বিপরীত। ভাঙড়ের পোলেরহাট 2 গ্রাম পঞ্চায়েত এলাকার মিদ্যাপাড়ায় কলকাতা পুলিশের ARS টিম 7টি বোমা উদ্ধার করে বলে খবর ছড়ায়। বোমাগুলি দেখতে চাওয়ায় আবদার করেন স্থানীয়রা। পুলিশ না দেখালে পোলেরহাট থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান ভাঙড়ের জমি জীবিকা, বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির সদস্যরা। প্রশ্ন উঠছে, সেদিন কেন বোমাগুলো দেখাতে উদাসীন ছিল পুলিশ? তাতেই বিতর্ক যেন পিছু ছাড়ছে না ভাঙড়কে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে বোম উদ্ধার হচ্ছে, কখনো আইএসএফরা গুলি চালাচ্ছে, কখনো এলাকায় ফ্ল্যাগ ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে গণ্ডগোল হচ্ছে। বারবার আমরা প্রশাসনকে বলছি, আমরা আজও প্রশাসনকে বলেছি, পানাপুকুরে এর আগে গুলি চলল, এর আগে আক্রমণ হলো কয়েকজন, তারপরেও সেই পানাপুকুরে আজকে ফের বোম উদ্ধার। যারা এই ধরনের ঘটনার সাথে যুক্ত তাদের অবিলম্বে খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আমি দাবি করছি। আজকে যে ঘটনাটা ঘটেছে পানাপুকুরে, সম্পূর্ণ তৃণমূলের মদতে এবং তৃণমূলের পরিকল্পিতভাবেই এই কাজ করেছে। এর সঙ্গে আইএসএফ কোনো রকমভাবে যুক্ত নয়। এলাকার পুলিশ প্রশাসন আছে, অবিলম্বে পুলিশ প্রশাসন এটা নিয়ে তদন্ত করবে। কে বা কারা এর সঙ্গে জড়িত আছে পরিষ্কার হয়ে যাবে। ঝালদা পুরসভায় আবারও জট। দলীয় নির্দেশ উপেক্ষা করে তলবি সভা। তৃণমূলের হুইপ অগ্রাহ্য করে তলবি সভায় যোগ 5 কাউন্সিলরের। কংগ্রেসের 2 কাউন্সিলরেরও ভোট। এখানে পুরপ্রধান অপসারণের পক্ষে ভোট পড়ে 7টি। 12 আসনের পুরসভায় 7 কাউন্সিলরের অনাস্থা প্রস্তাব। পুরপ্রধান শীলা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব। দলীয় হুইপ না মানা কাউন্সিলরদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি জেলা তৃণমূল নেতৃত্বের। এত বোগাস চেয়ারম্যান আমরা আজ পর্যন্ত পৌরসভাতে পাইনি। আমরা ওনাকে আজকে অপসারণ করব। কাউন্সিলর হিসাবে আশা করছি যে আমরা যাকে এবার বসাবো সে দীর্ঘস্থায়ী হবে, ঝালদার উন্নয়ন হবে। যা প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছে আমরা এখানে পৌর প্রতিনিধি হয়ে এসেছিলাম সেটা আশা করছি পূরণ হবে। মোবাইল ফোনে গেম খেলাকে কেন্দ্র করে বিবাদ। নাবালককে খুন করে দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ 4 বন্ধুর বিরুদ্ধে। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজ এলাকায়। গত কয়েকদিন ধরেই নিখোঁজ ছিল স্থানীয় আবাসনের ওই বাসিন্দা ওই নাবালক। পরিবারের তরফে করা নিখোঁজ ডায়েরির ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। ফারাক্কা ব্যারেজ সংলগ্ন ফিডার ঘাট থেকে উদ্ধার হয় নাবালকের দেহ। এরপর মৃতের 4 বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। নাবালককে খুনের পর প্রমাণ লোপাটের জন্য দেহ পুড়িয়ে দেয় চাঞ্চল্যকর এই দাবি ধৃতরা জেরায় করে।